আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। অন্যান্য প্রত্যেক দিনকার মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং অবশ্যই আশা রাখবো অন্যান্য প্রত্যেক দিনকার মতো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের কমেন্ট সেকশনে আপনাদের নিজস্ব মতামত তুলে ধরবেন, যেমনটা আপনারা প্রত্যেক নিয়ত বা প্রত্যেক দিন ধরে থাকেন। যে বিষয়টা হচ্ছে আমরা আলোচনা করে থাকি জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য, নতুবা কখনো সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং সেখানে দাঁড়িয়ে আপনারা যারা সাধারণ জনগণ রয়েছেন, আপনাদের নজরে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন, আপনাদের দৃষ্টিভঙ্গিতে কি রয়েছে, আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, যাতে করে প্রত্যেকের নজরে এই বিষয়গুলি আসে। আজকে আমরা মূলত যে বিষয়ে আলোচনা করতে চলেছি, প্রতিনিয়ত ইদানিং একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত উঠে আসছে আমাদের কাছে, এবং এই বিষয়টাকে নিয়ে কতটুকু তৎপর প্রশাসন কি ভূমিকা নিচ্ছে এই বিষয়টি নিয়ে, বা এ ধরনের ঘটনা হঠাৎ করে বর্তমানে এত পরিমাণে বৃদ্ধি কেন পেয়েছে, এই প্রশ্নগুলি নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মধ্যে আসতে শুরু করেছে। এবং সে কারণে আজকে আলোচনার বিষয়টি নিয়ে বসা। আজকেও ঠিক একইভাবে আপডেট উঠে এসেছে, বা আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি এমনই একটা সংখ্যা, প্রায় 20 থেকে অধিক সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা বেড়ে গেছে। এবং সে কারণে একের পর এক আপনাদের সাথে আলোচনা করা, আপনাদের কাছে বিষয়টিকে তুলে ধরা। আমরা যে বিষয়টি আপনাদের সামনে প্রথমত তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে আজকের দিনে যে 23 জন নাগরিক আমরা দেখতে পাই বাংলাদেশ থেকে আসা, অবৈধ বাংলাদেশ থেকে আসা 23 জন নাগরিককে আটক করে জিআর থানার পুলিশ। প্রশাসনিক আধিকারিকরা কতটুকু তৎপর, প্রশ্নটা কেন আসছে? আজকে এটা প্রথমবার নয়, আজকে এটা 23 সংখ্যায় দাঁড়াচ্ছে। এর পূর্বে 11 থেকে 20 বা 16 জন প্রতিনিয়ত উঠেই আসছে যে বিভিন্ন রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে আগত এভাবে অবৈধ বাংলাদেশি যারা রয়েছেন তাদেরকে আটক করা হচ্ছে জিআর থানার পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের তৎপরতায়। তাদের নিয়ে যাওয়া হচ্ছে, তারা আগরতলা স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার চিন্তা ভাবনায় যখন থাকছেন তখনই তারা আটক হয়ে যাচ্ছেন। এই ধরনের খবর আমাদের প্রত্যেকের কাছে প্রতিনিয়ত উঠে আসছে। এবার বিষয়গুলি হচ্ছে নিরাপত্তার বিষয়, বা বিষয়গুলি হচ্ছে কতটুকু তৎপরতা গ্রহণ না করা হলে বা কতটুকু তৎপরতার গাফিলতি থাকলে এইভাবে রাজ্যে অবৈধ বাংলাদেশ থেকে আসা নাগরিকদের পরিমাণ দিনের পর দিন বাড়তে শুরু করেছে, সেটা হচ্ছে মূল প্রশ্ন। কেননা আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে এবং আমরা তার পার্শ্ববর্তী বা বাংলাদেশের সাথে যে পার্শ্ববর্তী আমরা ছোট একটি রাজ্য বলি, সেই রাজ্যটি হচ্ছে ত্রিপুরা রাজ্য। এবারে যদি এখান থেকে ভারতে প্রবেশ করে ভারতের বিভিন্ন জায়গায় যেতে হয়, তবে আগরতলার মাধ্যমে বা আগরতলার মারফত যেতে হয়, নতুবা বিমান পথে সেখানে কলকাতায় যাওয়া যায় বা অন্যখানে যাওয়া যায়। এবার বিষয়টি হচ্ছে যে অনেকেই দারিদ্র সীমার মধ্যে থাকে, সেখানে দাঁড়িয়ে সবাই এই পথটাকেই বেছে নেয় যে আগরতলা হয়ে তারা বিভিন্ন জায়গায় যাবে। কিন্তু কথাগুলি হচ্ছে অবৈধভাবে কেন আসা, অবৈধভাবে বাংলাদেশ থেকে কিভাবে আসা হচ্ছে, চোরা পথ কিভাবে তৈরি হচ্ছে, সেগুলোকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা আমরা সর্বসময় দেখতে পাই যে সীমান্তবর্তী এলাকা থেকে চিনি পাচার হওয়া বা বিভিন্ন গবাদি পশু বা বলা যেতে পারে গরু পাচার, এই ধরনের ঘটনা থাকি। তবে প্রশ্ন ওঠে যে সীমান্ত রক্ষী যারা বাহিনীরা রয়েছে কতটুকু গাফিলতি করছেন, বা তাদের কি কোনো মদত রয়েছে এই পাচারকারীদের সাথে, সেই প্রশ্নটা আজকের দিনে উঠে আসে। কেননা আমরা প্রতিনিয়ত এই যে চিনি পাচার, গরু পাচার, বিভিন্ন সামগ্রী ভারত থেকে বা বলাই যেতে পারে যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যাচ্ছে, সেখানে ভারত থেকেই পাচার করা পার্শ্ববর্তী দেশে, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? সীমান্ত রক্ষী বাহিনীরা দিন রাত সেখানে টহলদারিতে থাকা সত্ত্বেও কিভাবে সম্ভব এই ধরনের ঘটনা সংঘটিত হওয়া, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। এবং সে কারণে আমরা প্রতিনিয়ত এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেননা আজকে এটা প্রথমবার নয়, এরকম প্রতিনিয়ত চলে যাচ্ছে, বা কোনোভাবেই তাকে সামাল দেওয়ার জন্য সম্ভব হচ্ছে না। সে কারণেই বড় প্রশ্নটি থাকছে যে তবে কি সীমান্তরক্ষী বাহিনীরা মদত যোগাচ্ছেন, নতুবা
যে আখাউড়া বর্ডার রয়েছে, সে আখাউড়া বর্ডার দিয়ে যদি আসতে হয় তবে নথিপত্র লাগবে। সঠিক নথিপত্র থাকলেই ভারতে এসে প্রবেশ করা সম্ভব যারা বাংলাদেশ থেকে আগত নাগরিকরা রয়েছেন। যেহেতু তাদের হয়তোবা সঠিক কাগজপত্র নেই, নথিপত্র নেই, সে কারণেই তারা চূড়া পথকে বাছাই করছেন, বা তাদের অন্য কোনো মতলব রয়েছে সে কারণে চোরা পথকে বাছাই করে ভারতে প্রবেশ করা হচ্ছে। আরো একটা বিষয় থাকতে পারে, যেহেতু বর্তমানে আমরা বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখতে পাচ্ছি, বলাই যেতে পারে আমাদের ভারত থেকেও সেটা একেবারেই লুকিয়ে নেই, এবারে প্রত্যেকে আমরা জানি। কেননা আমাদের ভারতেরও প্রায় প্রচুর সংখ্যায় 8,000-এর থেকে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী বর্তমানে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনার সাথে জড়িত রয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে তারা জড়িত রয়েছে। সেখানে দাঁড়িয়ে তারাও সাফার করছেন বাংলাদেশের এই পরিস্থিতিকে। বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অনেকেই ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা উঠে এসেছে, আহত প্রচুর সংখ্যায় রয়েছে। আমরা প্রত্যেকেই জানি সেই ঘটনা কি, এবং হতে পারে সেই ঘটনার কারণেও অনেকেই নিজেদের বাঁচানোর জন্য এসে পড়ছেন বা আশ্রয় নিচ্ছেন ভারতের। তবে আশ্রয় নিচ্ছেন সেটা চোরা পথে কেন হবে, বা অবৈধভাবে কেন হবে? এবং অবৈধভাবে আসছে জেআরপি দ্বারা, বা বলা হচ্ছে পরবর্তী সময়ে স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করছে, আটক করছে জেআরপি থানার পুলিশ। সেটা কোনোভাবেই আমরা বলবো না যে সেটা কোনো ধরনের বড় বিষয়, কেননা যদি বর্ডার থেকে তারা চলে আসতে পারে, হয়তোবা আজকে 23 জন নাগরিকের কথা উঠে এসেছে। গতকালকে আমরা 16 জন, এর পূর্বে 11 জন, এর পূর্বে 3 জন, প্রতিনিয়ত উঠে আসছে। কিন্তু কথাগুলি হচ্ছে হয়তোবা 23 জনকে আটক করা সম্ভব হয়েছে, এর মধ্যে অনেকেই হয়তোবা বেরিয়ে গেছে, পুলিশের নজরের বাইরে চলে গেছে। যেহেতু রেল স্টেশন থেকে বলা হচ্ছে, তবে কি অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও ঠিক একইভাবে টহলদারি করা হচ্ছে কিনা, নতুবা সেখানে বাংলাদেশিরা হয়তোবা তাদের যে গন্তব্যস্থলে পৌঁছানোর কথা, তারা অবশ্যই আগরতলা থেকে বিভিন্ন জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছেন, হয়তোবা অনেকে চলে গেছেন, সেটাও হতে পারে। তবে কিভাবে সেটা সম্ভব হচ্ছে, প্রশাসন কতটুকু গাফিলতি থাকতে পারলে, বা নিরাপত্তা যারা বাহিনীরা রয়েছে তাদের উপর আমরা ভরসা করে দিন রাত বলাই যেতে পারে নিজেদের নিশ্চিন্তের ঘুম ঘুমিয়ে থাকি। আমরা মনে করি যে আমাদের সীমান্ত রক্ষীরা রয়েছে, আমাদের কোনো বিপদ নেই, আমরা আমাদের সমস্ত দায়িত্বটুকু তাদের উপর দিয়ে থাকি। বিএসএফ বা যাদেরই বলুন না কেন, তারাই যদি এরকম হয়, বাংলাদেশ থেকে চোরা পথে চলে আসছে ভারতবর্ষে, তবে আরো অনেক কিছু হতে পারে। তবে প্রশ্ন থাকে, তবে এমন যদি শুরু হতে থাকে, তবে নানান যারা ভালো কারণে আসছে তারা অবশ্যই, যারা অন্য রকমের খারাপ মতলব নিয়ে আসছে তারাও এভাবে প্রবেশ করে কিছু একটা ক্ষতি করে দিতে পারে। এই প্রশ্নটাও কিন্তু আজকের দিনে উঠেই আসে, এবং সে কারণে দাঁড়িয়ে আজকে আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করছি। কেননা আমরা প্রতিনিয়ত হয়তোবা বিষয়টি বা এই খবরটি পরিবেশন করছি, কিন্তু আমাদের মনে হয়েছে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা প্রয়োজন, প্রত্যেকের দৃষ্টিকে আকর্ষণ করা প্রয়োজন, কোথায় গাফিলতি রয়েছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন। প্রশাসনিক যারা উচ্চ আধিকারিকরা রয়েছেন তাদের আমাদের স্টুডিও থেকে আমরা এখান থেকে বসে অনুরোধ রাখবো, তারা যেন এই বিষয়টির উপর সঠিক দৃষ্টি জ্ঞাপন করেন, এবং কিভাবে অবৈধ যারা বাংলাদেশ থেকে নাগরিকরা রয়েছে, কিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে প্রবেশ করা সম্ভব হচ্ছে সেটা যেন অতি সত্বর দেখা হয়, বা বিএসএফ বা সীমান্ত রক্ষী যারা বাহিনীরা রয়েছেন তাদের কোনো গাফিলতি রয়েছে কিনা, বা তারা কোনো ধরনের কোনোভাবে মদত যোগাচ্ছেন কিনা, সেখানে তাদের কোনো ধরনের অন্য রকমের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কিনা সেটা যেন খতিয়ে দেখা হয়। আমরা তার পাশাপাশি রাজ্য সরকারও এর দৃষ্টি আকর্ষণ করতে চাইবো ঠিক একই বিষয়ে, যেন অতি সত্বর বিষয়টিকে নিয়ে ভাবা হয়, এবং এই যে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে আসা নাগরিকদের ঘটনা আমরা তুলে ধরছি তা যেন অতি সত্বর কমানো সম্ভব হয়, তা একেবারে সম্ভব হবে একটার মাধ্যমে বা একটা জিনিস করার মাধ্যমে, সেটি হচ্ছে আমাদের প্রত্যেককে নিজেদের কর্তব্য দায়িত্ব আরো সঠিকভাবে পালন করতে হবে। এভাবে গাফিলতি করলে অবশ্যই হবে না, সেহেতু আমরা বলবো যে রাজ্য সরকার যেন এই বিষয়টির উপর দৃষ্টি জ্ঞাপন করেন, প্রশাসনিক আধিকারিকদেরকে নিয়ে যেন একটি বৈঠক করা হয়, কোথায় কি গাফিলতি রয়েছে, কিভাবে বাংলাদেশিরা প্রবেশ করছে এভাবে চোরা পথে ভারতবর্ষে, সেটা যেন অতি সত্বর খুঁজে বের করা হয়। এ বলে আজকের মতো আমাদের সন্ধ্যার যে বিশেষ লাইভ অনুষ্ঠান, আমরা এই বিষয়টিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি।
আমরা চাইবো আর পরবর্তীতে যেন এই বিষয়টির উপর আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে দেখি, বা যাদেরকে আটক করা হয়েছে তাদের যেন জিজ্ঞাসাবাদ করতে দেখি যে কিভাবে তারা এসে প্রবেশ করেছেন, বা এসে প্রবেশ করার পর তাদের কি মতলব ছিল, সেগুলো জিজ্ঞাসাবাদের পর কি বেরিয়ে এসেছে সেগুলিও যেন প্রশাসনিক আধিকারিকরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের জনগণের সামনে স্পষ্টতভাবে তুলে ধরেন, সেটাও আমাদের আবেদন থাকবে। এ বলে আজকের মতো আমাদের সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।